আমি এখন পর্যন্ত 1500 কিলোমিটার চালাইছি বাইক, এর ভিতরে একটা সার্ভিস নিছি। সো আমারে কখনো বুঝতে দেয় নাই যে তোর মানে ব্রেকে ক্যাপাবল না, আমি আমার এত চাপিস না। আমার বাইক তো দেখতে দেখতে অলমোস্ট আজকে রানিং চলতেছে প্রায় 1500 কিলোমিটার, কিন্তু আমি 1000 বা 1500 কিলোমিটার সামথিং একটা রিভিউ দিব আপনাদের। সো আমি 1500 কিলোমিটার চালিয়ে এই বাইকটাকে আমার যে লক্ষ্যে আমি ক্রয় করছি সেই লক্ষ্যটা পূরণ করতে পারছে কিনা সেটা আগে বলি। আমি যখন এই বাইকটা ক্রয় করছি ভাই, তখন রিয়েলিটি একটা আপনাদের বাস্তবতা বলি, আমার পকেটে টাকা ছিল 3 লক্ষ বরাবর। সো 3 লক্ষ টাকা আমার ছিল। আমি চিন্তা করছি আমার ইএমআই করলে আরও কিছু টাকা আমি মানে সামথিং জোগাড় করতে পারবো। কিন্তু আমার ইএমআই যে কার্ড আছে, ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে, সো ক্রেডিট কার্ড থেকে আমার ইএমআই নেওয়া যেত মাত্র মানে 60 থেকে 70 হাজার টাকা। সো পরবর্তীতে আমার ক্রেডিট কার্ডের লিমিট যখন 60-70 হাজার টাকা আছে, কারণ আমার এর আগে 2টা ইএমআই আছে, একটা আমার ফোনের আর একটা হলো আমার যে গোপ্রো চালাইতেছে এই গোপ্রোর মনে হয় 7,000 টাকা বাকি আছে এখনও, আমি যখন গোপ্রোটা ইএমআইতে কিনছিলাম। সো তখন আমার বাইক কিনবো অনেক চিন্তা ভাবনা কইরা আমি কই যে কিনেই ফেলি, ইএমআই নিয়েই কিনা ফেলি। পরবর্তীতে মার্কেটে তো আপনার তখন কম্পিটিটর হলো সিএফ মোটো, মানে সিএফ মোটো হাইপ, আর হলো রয়্যাল এনফিল্ড। ভাই এখন রয়্যাল এনফিল্ড আমি কিনলে হান্টারটা কিনতে পারতাম, আবার কি মিটারের ঝামেলা আছে নাকি সামনে কে জানে। সো হান্টারটা যে আমি কিনি নাই সেটার প্রধান কারণ হলো মানে এই রোডে আপনার মিটারের সমস্যা আছে স্পিড গানের। তো স্পিড গানে মামলা দিয়ে দেয় অতি সহজে। আর মানুষজন এইভাবে রাস্তায় দাঁড়ায় কেন ছবি তুলতে হইব, হোয়াই রাস্তায় দাঁড়ায় এত সুন্দর চেহারা বা একটু লাগিয়ে গেলে আমার সাথেই লাগলে তো আপনিও মরবেন আমিও মরবো, রাস্তাঘাটে কী দরকার ছবি তোলার। তখন আমি রয়্যাল এনফিল্ড হান্টার কিনবো ভাবতেছি, কিন্তু হান্টার আমি রিভিউ দেখলাম ইন্ডিয়াতে, প্রচুর রিভিউ দেখছি হান্টার সম্পর্কে। মানে রয়্যাল এনফিল্ডের বাইকগুলোতে আপনার ট্র্যাকোমিটার নাই, মানে আরপিএমের মিটারটা নাই। এখন আরপিএম যদি না দেখি আমি 5 থেকে 6,000 আরপিএমের ভিতর না চালাইলে, তারপর গিয়ার শিফটিং নাই। আমি তো এর আগে যতগুলো বাইক চালাইছি সবগুলোতে গিয়ার শিফটিং আছে, একমাত্র আমার যে ফার্স্টে বাইকটা ছিল সেটা হলো আপনার এফজেড ভার্সন 2। তো এফজেড ভার্সন 2টাতে একমাত্র আপনার গিয়ার ইন্ডিকেটর ছিল না, কিন্তু আরপিএম মিটারে আরপিএমটা শো করতো। এই কারণে আমি চিন্তা করতেছি রয়্যাল এনফিল্ড কিনবো। আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে এই সমস্যাটা হয়তো 1-1.5 কিলোমিটার চালালে ঠিক হয়ে যাইতো, কিন্তু বাইকটা তো একটা বিশাল ইনভেস্ট মধ্যবিত্তদের জন্য। বাইকটা সামথিং একটা ইনভেস্ট। আপনি যদি আমার মতো মধ্যবিত্ত সংসার থেকে বিলং করেন বা নিজের কামাই দিয়ে বাইক ক্রয় করতে চান, আপনার জন্য বাইকটা কিন্তু অনেকাংশে একটা ইনভেস্টের মতো হবে। কারণ যে বাইকই ক্রয় করেন না কেন সেই বাইকটা আপনার জন্য ইনভেস্ট। তারপর আমি এই বাইক ক্রয় করছি, সেটা অনেক গল্প আপনাদের মাঝে শেয়ার করছি। এখন এই বাইকটা আমাকে কেমন সাপোর্ট দিচ্ছে তাই রিয়েল একটা কথা বলি আপনাদের, এই বাইকটা আমাকে অনেক ভালো সাপোর্ট দিচ্ছে। আমার লাইফে সবচেয়ে বেটার সাপোর্ট দিয়েছিল টিভিএস 4B। সো 4Bর পরে আমি যে বাইক ক্রয় করছি সবগুলো বাইকই আমারে মোটামুটি সাপোর্ট দিছে। মানে ফুল বাইকটা থেকে আমি পটেনশিয়াল বের করতে পারি নাই। কারণ কি, ফুল পটেনশিয়াল যদি আমি বাইকগুলো থেকে বের করতে যেতাম দেখা যাচ্ছে কোনোটার স্পিডের সমস্যা হতো। আর দুইটাই তো আমি সুজুকির ইউজ করছি। সুজুকির জঘন্যতম একটা প্রবলেম হলো সুজুকির বাইকগুলোতে একটু স্পিডিং করলে বাইকের আপনার ট্যাপেট অ্যাডজাস্ট ছেড়ে দেয়। সো ট্যাপেট অ্যাডজাস্ট ছেড়ে দেয়, এই কারণে আমি চিন্তা করতেছি যে সুজুকি বাইক আর কিনবো না। সুজুকি আপনার হায়ার সিসি ছিল আমি যখন বাইকটা ক্রয় করি, সুজুকি আর কিনি নাই। তারপর আমি এই বাইকটা যে এক্সপেকটেশন নিয়ে ক্রয় করছি ভাই 100% আমার সমাধান দিতে পারছে। এখন আমার এক্সপেকটেশন এত হাই ছিল না। আমি ভাই ডুয়েল চ্যানেল এবিএসের বাইক কখনো ইউজ করি নাই। এখন এবিএসের প্রসঙ্গে আসলে ডুয়েল চ্যানেল এবিএস থেকে এই বাইকটা আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো সাপোর্ট দিচ্ছে। কারণ ব্রেক নিয়ে আমি কখনো এই বাইকটাকে কমপ্লেন করি নাই, কখনো বুঝতে দেয় নাই যে আমার এই জায়গায় ব্রেকের সমস্যা হবে তুই ব্রেক করিস না। আমি এখন পর্যন্ত 1500 কিলোমিটার চালাইছি বাইক, এর ভিতরে একটা সার্ভিস নিছি। সো আমারে কখনো বুঝতে দেয় নাই যে তোর মানে ব্রেকে ক্যাপাবল না, আমি আমার এত চাপিস না বা আমার এত প্রেশার দিস না। আমি কিন্তু ঢাকা থেকে মাওয়া আসছি, মাওয়া ইলিশ খাইলাম, ইলিশ খাই এখন আবার বাসার দিকে যাচ্ছি। আজকে কিন্তু শুক্রবার দিন। সো বাসার দিকে যাচ্ছি, তারপরও আমি মাওয়া যে আসছি এই বাইকটা আমার বুঝতেই দেয় নাই যে আমি মাওয়া থেকে বাসায় যাচ্ছি বা এত একটা লং রাইড করে আসছি। জাস্ট আধা ঘন্টা বিরতি দিয়ে আবার বাসার দিকে যাচ্ছি। প্রায় তো আমার বাসা থেকে মাওয়া আপনার 50 কিলোমিটার। তো 50 কিলোমিটার আমার কখনো বুঝতে দেয় নাই যে আমি হাঁপিয়ে গেছি বা আমি আর পারতেছি না বা আমাকে আর প্রেশার দিও না, এমন কোনো কিছু আমার বুঝতে দেয় নাই।
ও সবসময় ওর নিজের মতো পাওয়ার প্রডিউস করতেছে। এই বাইকটা যখন আপনি 5000 RPM ক্রস করবেন তখন এই বাইকটা একটা জিনিসে পরিণত হয়, মানে বিস্ট। আপনাকে মনে হয় মানে বাস্ট করে ফেলবে, পাওয়ার আউটপুট এত পরিমাণে দেয় 5000 RPM এর পর এই বাইকটা যে কী পরিণত হয়। আলহামদুলিল্লাহ প্রচুর মানে বেটার রেসপন্স আমি পাই 5000 RPM এর পর। যেমন এই যে এখন 6000 RPM 7000 RPM আছে বাইক, এখন আমি এই বাইকটাতে যে পরিমাণ পাওয়ার পাচ্ছি আমার প্রিভিয়াস কোনো বাইক থেকে আমি এত পরিমাণ একমাত্র 4B বাদে এত পাওয়ার পাইনি। এখন সিসির একটা ব্যাপার সেবার আছে, অনেকে বলতে পারেন। আমার প্রিভিয়াস সবগুলো বাইক তো ছিল আপনার 150cc, সর্বোচ্চ 160cc, যখন আমাদের বাংলাদেশে হায়ার সিসি পারমিট ছিল না। এই কারণে বলা চলে যে বাইকটা থেকে ওইগুলো থেকে আমি এত ভালো সাপোর্ট পাই নাই। এখন অনেকে বলতে পারেন এই যে আমার সাইড দিয়ে যে একটা বাস চলে গেল, এই বাসটা যখন আমাকে ওভারটেক করছে তখন আমার যে বাতাসটা লাগছে, বাতাসের কারণে অনেক বাইক আছে না কাঁপে, যেমন সুজুকি জিক্সার মনোটন নিয়ে আমি হাই রোডে যখন যেতাম তখন বাইকের সামনের দিক কাঁপতো, সুজুকি জিক্সার মনোটন কাঁপতো, কারণ ওই বাইকটা হালকা ছিল। এই বাইকটা মোটামুটি 170 প্লাস ওজন, 170 কেজি প্লাস ওজন আর কি। এই বাইকটা থেকে কখনো আমি ওই রকম ফিল করি নাই যে বাইকটা আমাকে পাওয়ার প্রডিউস করতেছে না, বা বাইকটা থেকে আমি কাঙ্ক্ষিত যে পাওয়ারটা নিয়েছি পাওয়ারটা সাথে সাথে আউটপুট দেওয়ার পরে সাইড দিয়ে একটা গাড়ি গেলে ট্রাক গেলে আমার বাতাসের কারণে বাইকটা কাঁপে, এরকম আমার মনে হয়নি। কারণ এই বাইকটার ওয়েট এমনিতে একটু বেশি। এখন যারা আমার মনে হয় 5 ফিট 5, 5 ফিট 4, 5 ফিট 3 আছেন তাদের আসলে এই বাইকটা ক্রয় করার দরকার নেই, কারণ এই বাইকটা যেহেতু একটু ওয়েট বেশি, 170 প্লাস ওজন। তো এই কারণে এই বাইকটা যদি আপনি 170 কেজি আপনি যদি ক্যাপাবল হন পা দিয়ে ধরে রাখার জন্য, তাহলে আপনি ক্রয় করেন। আর অযথা আপনি একটা বাইক ক্রয় করলেন, কিছুদিন পর আপনার কাছে এটা ভালো লাগতেছে না, তাহলে ভাই কেমন একটা দেখায় না। আর বাইক আমাদের বাংলাদেশের ক্ষেত্রে ইনভেস্ট, আমি সবসময় বলি আমাদের বাংলাদেশে আপনি কোনো বাইক, কোনো গাড়ি বা কোনো কিছু ক্রয় করলে, একটা ফোনও ক্রয় করলে ইনভেস্ট হিসেবে নিতে হবে, কারণ আমাদের ইকোনমিক্যাল স্ট্যাটাস ওই রকমভাবেই গড়ে উঠেছে। আমাদের জন্মের পর থেকে আমরা দেখছি যে আমাদের বাবা দাদারা সবসময় যখন একটা কিছু ক্রয় করে সেটা আবার পরবর্তীতে রিসেল ভ্যালু কাঙ্ক্ষিত কাইন্ড অফ ইনভেস্টের পর্যায়ে পড়ে। সো বাইকটা এই কারণে আপনি যখন ক্রয় করবেন, যেমন আমার এই বাইকটা আমি আজকে রিভিউ দিচ্ছি, আমি কিন্তু 1000 কিলোমিটার না চালালে আমার কাছে মনে হচ্ছিল না বাইকটা আমার জন্য পারফেক্ট। এখন কেন মনে হচ্ছিল না, আমি যখন প্রথম ক্রয় করছি আমি অনেকের কাছে কমপ্লেন করছি কিনা আপনাদের মনে আছে, অনেক ভিডিওতে আমি বলছি। আমি তো এক ভিডিওতে সব কথা বলি না, অনেক ভিডিওতে আমি বলছি যে আমার এই বাইকটা থেকে আমি সঠিক পারফরমেন্স পাচ্ছি না, কারণ এই বাইকের চাকাটা চিকুন। এখন এই বাইকের চাকা চিকুন ঠিক আছে, সবই মানলাম, কিন্তু বাইকটা যখন আমি 1000 প্লাস চালিয়ে ফেলি তখন বাইকের সাথে আমার মানে নিজের পালস একটা মানে সংযোগ হয়ে যায়। আমি বুঝতে পারি যে বাইক আমাকে কখন বলছে ব্রেক দে, বাইক আমাকে কখন বলছে যে থ্রোটল দে। সো বাইকের সাথে যখন আমার একটা পালসের সংযোগ হয়ে যাবে, বা বাইকের সাথে আপনার যখন একটা সংযোগ কানেক্ট হয়ে যাবে, তখন আপনি নিজেও বুঝবেন। আর একটা বাইক আপনি তখনই সেটা থেকে কাঙ্ক্ষিত পারফরমেন্স পাবেন যখন সে বাইকটা আপনি কাঙ্ক্ষিত কিছু সময় চালাবেন। আমি জাস্ট এই বাইকে উঠলাম আর দূর করে ধরে রাখলাম যে থোপ গাড়ি স্পিড উঠতেই আছে, তাইলে এই বাইকটা থেকে আমি কাঙ্ক্ষিত মানে এক্সপিরিয়েন্সটা আপনাদের বলতে পারবো না। আমি এটা 1500 কিলোমিটার চালাইছি ভাই। 1500 কিলোমিটার চালানোর পর বর্তমানে আলহামদুলিল্লাহ বলতে হচ্ছে, কারণ এই কারণে আমি চিন্তা করছি একবার বাজাজের বাইক পালসার ক্রয় করবো। কারণ যার কাছে জিজ্ঞেস করি সবাই বলে পালসার, তুই বেটা একটা ইয়ং ছেলে পালসার ক্রয় করবে। আসলে এই নামের একটা ভ্যালু আছে, এই যে পালসার নামটা যে এখন, এই নামের একটা ভ্যালু আছে, স্ট্রং ভ্যালু আছে, এই নামের একটা স্ট্রং মার্কেট আছে বাংলাদেশে। আমার আঙ্কেল, আমার মামা অনেকে এর আগে এই বাইক ক্রয় করছে, তারা কখনো পালসার চালাইছে, আবার পালসার থেকে কখনো তারা ইয়ামাহাতে শিফট হয়েছে। কিন্তু পালসার বাইক যখন ক্রয় করছে তখন আমি আসলে ওই রকমভাবে পালসার বাইক কখনো চালাই নাই, বা পালসার বাইক আমার চালানোর সুযোগ হয় নাই, কারণ তখন ছিলাম অনেক ছোট, 1-2 হলো তখন বাইকে আমার কেউ দিত না। এই কারণে বলা চলে পালসারটা আমি ক্রয় করছি বা বাজাজের বাইকের দিকে গেছি। ওভারঅল যদি আপনারা বলেন ব্রেকিং কনফিডেন্সের কথা, এই বাইকটা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক বেটার ব্রেকিং কনফিডেন্স পাচ্ছি। এখন অনেকে বলতে পারেন আপনার ভিডিওটা তো আমরা স্টার্ট করেছেন যে বাইকের 1500 কিলোমিটার রিভিউ দিবেন। ভাই আমার রিভিউগুলো একটু তথাকথিত সামনে পুলিশের আছে, হাই স্পিডের মামলা দিচ্ছে মনে হয়, সামনে মনে পুলিশের একটা ভেজাল আছে। সো আমার রিভিউগুলো হয় একটু তথাকথিত ভিন্ন রিভিউ, মানে আমার রিভিউগুলো আপনারা কাঙ্ক্ষিত যে রিভিউ আছে ওই রিভিউ থেকে একটু মানে
ব্যতিক্রম। আমার রিভিউগুলা মানে পর্যালোচনা করলে আপনারা একটা জিনিস বুঝতে পারবেন যে কাঙ্ক্ষিত যে তথাকথিত আপনার রিভিউ আছে সেই রিভিউ থেকে একটু পরিমাণে আলাদা হয় বা বেটার হয়। হায় হায় মোবিল কোড এখানে খাইতাম মামলা, আমার টান ছিল কিছুক্ষণ আগে 100। এই কারণে চোখ কান খোলা রাখতে হবে এই রাস্তায়। আমি এর আগে একবার উৎমারা খেয়েছি, তো এই যে রাস্তায় একটা গাড়ি ধরছে আমার পিছনে, অনেক পিছনে একটা গাড়ি ধরছে, ভালো হয়েছে, এগুলা ধরা দরকার, এগুলা ভালো উদ্যোগ। তো এটাই আর কি বলতেছিলাম যে আমি যখন এই বাইকটা ক্রয় করছি, ব্রেকিং বলেন সব দিক থেকে এই বাইকটা আমাকে ফুল সাপোর্ট দিচ্ছে। আর কম টাকার ভিতরে একটা ভালো মাইলেজ আপনি কোথায় থেকে পাবেন? এত ভালো মাইলেজ পাই যে আমার এসএফের সমানই আমি মাইলেজ পাই। আমার এসএফ থেকে আমি ওভারঅল আপনার 35-30 এমন মাইলেজ পেতাম, এটা থেকে তেমনই মাইলেজ পাচ্ছি 35-30। সো এসএফ থেকেও যে আমি আহামরি মাইলেজ পাইছি তা না, আর এটা এফআই থাকার কারণে মাইলেজটা মনে হয় বেটার দিচ্ছে। আর যেটাই বলেন না কেন, আপনি যে বাইকটা ক্রয় করবেন আগে অবশ্যই নিজের সাথে বাইকটাকে একটু অ্যাডজাস্ট হওয়ার সময় দিবেন। কারণ যে কোনো বাইকে আপনি ক্রয় করেন না কেন, নিজের সাথে অ্যাডজাস্ট হতে কিছু কিলোমিটার আপনার দিতে হবে। এটা আপনার মানে দিতেই হবে, না হলে হবে না। আপনি যখন বাইক ক্রয় করবেন যদি আপনি কিছু কিলোমিটার না দেন, তখন সেই বাইকও আপনার সাথে বুঝবে না যে আপনি কেমন লোক বা আপনি কী চান বা আপনি কাঙ্ক্ষিতভাবে আউটপুটটা চাচ্ছেন। আপনি বাইকের ক্ষেত্রে অবশ্যই বাইকে আপনি সময় দিবেন। আপনি যখন একবার বুঝতে পারবেন যে বাইকটা থেকে আপনি কাঙ্ক্ষিত আউটপুট পাচ্ছেন বা বাইকটা থেকে আপনি কাঙ্ক্ষিত একটা জিনিস পেয়ে গেছেন, তখন এর বাইক সে আপনার বিক্রি করতে ভালো লাগবে না। সে এতটুকুই বলার ছিল। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটার কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দেবেন। ভিডিওর কোন কোন স্পেসিফিক অংশ আপনাদের ভালো লাগে না বা কোন কোন স্পেসিফিক পেঁচাল না পারলেও চলে সেটাও আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন।